মুভি রিভিউ বস চ্যানেলে তো আজকে হচ্ছে আমি যেটা প্রতি সপ্তাহে যেটা করি, যে কোনো মুভি রিভিউ বল বা কোনো টিজার ট্রেলার ফার্স্ট লুক কোনো কিছু আমি রিভিউ করবো না। এটাতে জাস্ট আমি প্লেক্স কালেকশন এবং লেটেস্ট আপডেট হচ্ছে টলিউডের দেবো এবং সমস্ত কিছু ডিটেলসে বলবো। তাই এই ভিডিওটা একটু লেন্দিও হতে পারে বা শর্ট, কারণ আমি নিজেও জানি না কটা স্টোরি বলবো বা কটা ঘটনা বলবো। যটা ঘটনা হয়তো আমার মনে পড়বে বা যটা ঘটনা আছে সেটাই। এটা হতে পারে 4 মিনিটের ভিডিও শেষ হতে পারে, এটা হতে পারে 12 মিনিটের ভিডিও শেষ হতে পারে। যাই হোক, তো শুরুটা করি টেক্সট কালেকশন দিয়ে। যেটা আমি বরাবরই করে থাকি সেটা হচ্ছে যে দুটি মাত্র বাংলা সিনেমা চলছে বেসিক্যালি হলে। একটা হচ্ছে যে বিজয়নগরের হিরে, যেটা 58,000 টাকা কামিয়েছে এবং 1.13 CR টোটাল টেক্সট কালেকশন রয়েছে এবং এটা সুপারহিট, আমি অলরেডি বলেছি। এবং এত মানে ধুরন্ধরের এত ধুন্ধুমার হওয়ার পরও কিন্তু 3 লাখ টাকা ইনকাম করেছে, 11 লাখ টাকা। আমি একবারও বলছি না যে সিনেমাটা বিশাল বড় সুপারহিট হয়েছে, বাট হ্যাঁ এভারেজ, কারণ এই সিনেমার বাজেট 50 থেকে 60 লাখ টাকা হবে, তার কারণ এর বেশি হওয়ার কথা নয়। তো এই সিনেমাটা 60 লাখ টাকা যদি হয় তাহলে এটা মোটামুটি প্লেক্স কালেকশন থেকে 11 লাখ টাকা। এবং আজকে যখন আমি ভিডিওটা করছি তখন আরও মোটামুটি 2 লাখ টাকা ইনকাম করেছে, 13 লাখ টাকা। এবং ওভারঅল প্রায় মানে 50 থেকে 55 লাখ হয়ে গেছে। তো এভারেজ একটা ভার্ডিক পেয়েছে, অ্যাবাভ এভারেজ বা এভারেজ একটা ভার্ডিক পাবে তো ফর শিওর। তো বেসিক্যালি এই দুটো মুভি হচ্ছে চলছে। এবং সবচেয়ে বেশি বিজয়নগরের হিরের জন্য খারাপ লাগে, যেটা ব্লকবাস্টার হওয়ার যোগ্য ছিল, যেটা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড উইকেট ড্রপের জন্য ব্লকবাস্টার হলো না। তো এবং যেহেতু সেই সময়টা খুব সুন্দর সময়ে রিলিজ করেছিল, এটা না যে সে সময় ধুরন্ধরেরও ভাইবস কমে গিয়েছিলো, ধুরন্ধরের সব কিছু কমে গিয়েছিলো। তো কিন্তু তারপরেও যেভাবে চালিয়ে গিয়েছিলো, ভেবেছিলাম যে মানে 2 সপ্তাহে হয়তো ভালো একটা 1 কোটি হয়ে যাবে, বাট সেটা হয়নি। এবং যার জন্য আজকে সিনেমাটা হচ্ছে সুপারহিটের তকমাতে রয়ে যেতে হলো। এবং বুম্বাদা বহুদিন পর অ্যাকচুয়ালি কাকাবুর ছবিতে ফিরে এসেছিলো এবং তারপর সেটা হিট হয়েছে এবং সেটা সিরিয়াসলি খুব ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে নেক্সট যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে যে, তো এরপরে হচ্ছে যে আপডেটটা হবে সেটা সবই হচ্ছে রাহুল অরুণোদয় ব্যানার্জির হচ্ছে মৃত্যু এবং তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করবো। তো প্রথমে এর পরিপ্রেক্ষিতে দুটোই এটা একটা দুঃখজনক, প্রচুর দুঃখজনক ঘটনা এবং যেটা সত্যি কথা বলতে কি খুব পেনফুল। এবং তারপরে প্রিয়াঙ্কা হচ্ছে ম্যাজিক মুমেন্টসের কর্ণধার, ম্যাজিক মুমেন্টসের এগেনস্টে হচ্ছে কমপ্লেন করেছে এবং তাদের এবং ম্যাজিক মুমেন্টসে মানে ম্যাজিক মুমেন্টস ওটা নয় কিন্তু, ম্যাজিক মুমেন্টস বেঙ্গলি প্রোডাকশন হাউস কিন্তু, যার কর্ণধার হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল ব্যানার্জি। তো এদের এগেনস্টে বেসিক্যালি করেছে যে তার কারণ কোনো সিকিউরিটি ছিল না এবং কেন একটা জায়গাতে যখন দুজন পড়ে গেছিলো, মেয়েটাকে তোলা হয়েছিল, রাহুলকে কেন তোলা হয়নি এবং বহুক্ষণ। এবং তার পোস্টমর্টম রিপোর্টে যেটা দেখা গেছে তার ফুসফুসে হচ্ছে নোনা জল এবং হচ্ছে বালি ঢুকে গিয়েছিলো এবং যেটা অনেকক্ষণ জলের ভিতর থাকলে সেটা হয়। তো এই জন্য হচ্ছে একটা কেস করেছে এবং এবং সমস্ত আর্টিস্টদের একটা প্রপার সিকিউরিটির জন্য তারা আবেদন জানিয়েছে এবং তার জন্য এবং কেন কোনো কিছু ছিল না বা কোনো কিছু সেফটি প্রিকশন ছিল না সেসব নিয়ে প্রশ্ন উঠেছে। এবং তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা, সেটে যারা ছিল তাদের প্রত্যেকেরই ডিসকাশন, তাদের প্রত্যেকের কথাবার্তা নাকি ডিফারেন্ট হয়েছে। তো তাদের প্রত্যেকেই বিভিন্ন রকম বয়ান দিয়েছে, তো কোনোটা কারোর সাথে ম্যাচ করেনি। তো এই জন্য একটা বিশাল একটা ডাউট সবার মধ্যে ক্রিয়েট হয়েছে। তো দেখা যাক সেটা আদৌ কি আলটিমেটলি কেন করেছে এবং সেই সমস্ত জিনিসগুলো ডিটেলসে জানার জন্য হচ্ছে এখনও খতিয়ে দেখছে পুলিশ এবং সবাই মিলে। এবং আরেকটা জিনিস যে বোঝা গেল যে রাহুল অরুণোদয় ব্যানার্জি নিয়ে একটা কথা বলা ঠিক, যে মানুষটা যতক্ষণ ছিল হয়তো মানুষ তার বুঝতে পারেনি ডেফিনেটলি, কিন্তু সে চলে যাওয়ার পর কিন্তু অনেক কিছু চেঞ্জেস এসছে। তারপরে হচ্ছে স্পেশালি তার সাথে মানে এটা গেল একটা ঘটনা প্রিয়াঙ্কার ব্যাপারে। এরপরে হচ্ছে অম্বরীশ, যেটা হচ্ছে সবাই চেনে আমরা অম্বরীশকে, কোন বুমেরাঙে ছিল জিদ্দার সাথে। তো সেই অম্বরীশ হচ্ছে তার হচ্ছে ম্যাজিক মোমেন্টসের সাথে দুটো যে ধারাবাহিক ছিল, সে দুটো ধারাবাহিক হচ্ছে সে হচ্ছে থেকে সরে দাঁড়িয়েছে। তার কারণটা তার খুব খারাপ লেগেছে, কারণ সকালবেলায় নাকি রাহুলের সাথে সে একসাথে বসে চা খেয়েছে এবং তারপরে তার ঘটনাটা মেনে নিতে পারছে না এবং পুরো পুরো জায়গাটা রাহুল মানে বলতে আছে তার পুরো সেটটাতে রাহুলকে তার মনে পড়বে এবং রাহুলের কথা মনে পড়ে, তার জন্য সেই দুঃখটার জন্য সে দুঃখে হচ্ছে এবং বন্ধুর প্রয়াণে সে হচ্ছে দুঃখে এই দুটো সিরিয়াল ধারাবাহিক ছেড়ে দিয়েছে এবং সরে দাঁড়িয়েছে। এটা খুব ভালো ডিসিশন এবং এটাকে রেসপেক্ট বলে। এবং সিরিয়াসলি বলতে এই রেসপেক্টটা প্রত্যেকটা মানে সম্পর্ক একটা কথা আছে না, তারা শুধু অ্যাক্টার না, তারা হচ্ছে একে অপরের ভাই। ঠিক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা একে অপরকে ভালোবাসে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা রয়েছে। এবং এইসব ছোটোখাটো আর্টিস্টদের যে এত কিছু করছে সেটাও একটা বিশাল ব্যাপার। তো এটা একটা খুবই ভালো দিক, একটা খুবই ভালো, যদিও মৃত্যুটা কোনোদিনই ভালো না, বাট মৃত্যুর পর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সত্যি খুব ভালো। এবং আরেকটা নিউজ হচ্ছে ভোলে বাবা পার করেগা, যেখানে হচ্ছে রাহুল যেই ধারাবাহিক শুটিংয়ের সময় রাহুল
অরুণোদয় ব্যানার্জি মারা যায়, সেই ধারাবাহিকটা হচ্ছে সম্প্রচার বন্ধ করছে স্টার জলসা আগামীকাল থেকে, এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করবো, হয়তো আর ফিরবেও না, হয়তো এখানে ইনকমপ্লিট হয়ে রয়ে গেল সিরিয়ালটা। এবং একটা মানুষ যেখানে চলে গেল সেখানে সিরিয়ালটা তো তার কাছে খুব ছোটো ব্যাপার, তো সেটাও বন্ধ করছে। এরপরে হচ্ছে যেটা বুম্বাদা এবং হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রচুর বড় বড় মানে কি বলবো শান্তিলাল স্যার, তো প্রত্যেকেই বড় বড় আর্টিস্টরা হচ্ছে মঙ্গলবার রবিবার দিন একটা মিছিল ডেকেছিল, এবং সেখানে তারা ডিসাইড করে যতক্ষণ না এটা খতিয়ে দেখা হচ্ছে যে কী করে হয়েছে, কেন হয়েছে এবং কীভাবে হয়েছে, এবং তার সাথে হচ্ছে যে যতক্ষণ না প্রপার সিকিউরিটি প্রত্যেকে না পাচ্ছে, প্রত্যেকটা সাইড অ্যাক্টর হোক প্রত্যেকটাই যেন কারো মৃত্যু না হয়ে থাকে, এবং সেই সিকিউরিটিটা যেন প্রোভাইড করে প্রত্যেকের প্রোডাকশন হাউস থেকে শুরু করে, তার জন্য হচ্ছে তারা স্ট্রাইক করছে। এবং মঙ্গলবার থেকে মানে মানে গতকাল থেকে হচ্ছে তারা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রেখেছে। এবং শুধু এই বুম্বাদা নয়, কিন্তু প্রত্যেকে আবির পরমব্রত প্রত্যেকে সাপোর্ট করেছে, শান্তিলাল থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত প্রত্যেকেই কিন্তু এইটাতে মানে সাপোর্ট করেছে, এবং প্রত্যেকটা বড় বড় আর্টিস্ট ছোটো ছোটো আর্টিস্ট সবাই মিলে হচ্ছে সবাই সাপোর্ট করেছে, এবং সেটা দেখা যাক কতটা কী হয়, কতটা কি সাকসেস পাই। বাট একটা জিনিস বললাম না যে রাহুল হচ্ছে বেঁচে থাকতে মানুষ তার দাম বুঝেনি, বাট মারা যাওয়ার পর কিন্তু সে প্রত্যেকের চোখে আঙুল দেখিয়ে দিয়ে যাচ্ছে যে কী ব্যাপার, কেন সে একই কথা, কেন সে মারা গিয়েছিল, এবং আঙুল দেখিয়েছে কতটা সিকিউরিটি হচ্ছে ঢিলেমি দিয়েছে তার জন্য। এবং সত্যি মানে এটা, এবং প্রত্যেকটা মানুষ এই দরকার। এবং একটা কথা কি বুম্বাদার একটা কথা আছে, ডাইরেক্টলি বলেছে যে এই এমপিএ হোক বা হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে কমিটি যেটা গঠন করেছে, ঠিক আছে, যেখানে হচ্ছে মণি সেনগুপ্ত এবং প্রিয়া সেনগুপ্ত যে 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 মানে সংগঠনে হচ্ছে হেড বা স্বরূপ বিশ্বাসের যে বানানো যে ফোরাম, সেখানে হচ্ছে তো এতগুলো ফোরাম থাকা সত্ত্বেও হচ্ছে প্রত্যেকের উপর কোশ্চেন করেছে, এবং প্রত্যেককে বলা হয়েছে যে সমস্ত জিনিসে খতিয়ে দেখতে এবং সাপোর্ট করতে, এবং স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রত্যেকে এই কাজে সাপোর্ট করছে। এবং প্রিয়া সেনগুপ্ত নিজে হচ্ছে ওখানে উপস্থিত ছিল, এবং ওই স্ট্রাইকের মধ্যে সেও কিন্তু ইনক্লুডেড, এবং সে ছিল কিন্তু স্ট্রাইকের মধ্যে। তো যাই হোক, এটা প্রচুর সাপোর্ট পাওয়া গিয়েছে, এবং দেখা যাক শেষ কোথায় দেখা দেয়, এবং এর শেষটা হচ্ছে কোথায় হয়, এবং এবং আদৌ হচ্ছে যে এই যে যাজন স্ট্রাইক করছে সেটা পায় কিনা। তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে কি সাপোর্টগুলো দরকার আছে। এবং আমি বরাবর বলছিলাম টলিউড ইন্ডাস্ট্রি একটা ছোটো ইন্ডাস্ট্রি, একে অপরের পাশে না দাঁড়ালে এরকম কিছু করার নেই। কারণ এখানে তুমি ভাবো একটা ইন্ডাস্ট্রিতে কতটা ক্যাজুয়াল হলে একটা, সত্যি কথা বলতে আমি বলছি না যে টায়ার 1 লেভেলের হিরো রাহুল, কিন্তু টায়ার 3 লেভেলের হিরো, টায়ার 2 to 3 লেভেলে কিন্তু হিরো কিন্তু রাহুল। তো সেই জিনিসটা হচ্ছে তাদের যদি এটুকু সিকিউরিটি না থাকে, তো ডেফিনেটলি বাকিদের তো সাইড একটাতে কিছুই সিকিউরিটি থাকে না, এটা বোঝা গেছে। এবং এতগুলো ফোরাম, এইটুকু একটা ইন্ডাস্ট্রি, তার মধ্যে এতগুলো হচ্ছে কমিটি রয়েছে। মানে তুমি ভাবো, মানে এত বড় বলিউডে হয়তো একটা কি দুটো কমিটি, বা হচ্ছে সাউথে এত হয়তো বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে এত বড় বড় মানে ছোটো ছোটো মানে কটা মতো কমিটি থাকে, কিন্তু এইটুকু একটা ইন্ডাস্ট্রির মধ্যে 3টে কমিটি। মানে সত্যি হাস্যকর ব্যাপারটা, ঠিক আছে। মানে কথা আছে না যে বাংলায় গুয়ের মানে কী বলবো, মানে ছেলের চেয়ে চেনা গুয়ের দাম বেশি, সেরকম ব্যাপার। তো যাই হোক, এইটা একটা ভালো সাপোর্টিং জিনিস দেখা গেছে। এরপরে হচ্ছে যেটা নিয়ে নেক্সট কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই ইয়েতে দেব এবং জিদ্দাকে দেখা যায়নি। এইখানে দেবের কথাটা আমি বলতে চাই, দেব হচ্ছে এখন পলিটিক্সে, তো ভোটের সময় সে তার পলিটিক্সে প্রচারের জন্য বেরিয়েছে। বাট এইটুকু বলবো যে যেহেতু সে একটা রেসপেক্টেড জায়গা, সে যখন একটা এমএলএ, সে যখন একটা ইন্ডাস্ট্রি এত কিছু লড়াই করেছে, তাহলে আমার মনে হয় তার এই সময় কয়েকবার হলো আসা উচিত ছিল, এবং তাকে সাপোর্টটা কাছে থাকলো। এখানে বুম্বাদা দেবদা মিলে কিন্তু সাপোর্টটা করলে বেটার হতো আমার পার্সোনালি মনে হয়। এবং জিদ্দাও আসেনি, তার কারণটা বলবো। আর জিদ্দা যাই ঝগড়া হোক যাই হোক, একটা মানুষের মৃত্যু যেখানে হয়েছে সেখানে জিদ্দার অন্তত একবার এসে আসা উচিত ছিল। মানছি জিদ্দার সাথে কোনো অ্যাক্টিং করেনি বা কোনো সেরকম হয়তো কানেকশন হয়নি, তাও কিন্তু যখন তার ফ্যামিলির একজন মেম্বার, তার সাথে কথা হোক না হোক সাপোর্টটা দরকার ছিল, জিদ্দার এখানে আসা উচিত ছিল। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি কিন্তু আবারও বলছি জিদ্দা কিন্তু এখানে আসলে বেটার হতো। এবার কেন আসেনি সেটা রিজনটা বলছি, কারণ জিদ্দা যতই হোক, ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক, এটা বুঝিয়ে দিয়েছে নন্দী মুভিসে, যেটা হচ্ছে ওকে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটাকে জোর করে মুক্তি দিতে হচ্ছে 29শে মে, মানে কী বলবো, বাকরি ঈদে রিলিজ করতে হচ্ছে। তার একটাই কারণে, সেটা হচ্ছে যে তাকে পুজোতে স্লট দেওয়া হয়নি, ইন্ডিপেন্ডেন্সের স্লট দেওয়া হয়নি, তার জন্য সে দুঃখে এবং রাগে। কারণ সে একটাই কথা বলছে, যদি ফ্যামিলি এখন সাপোর্ট চায়, তাহলে ব্যাপারটা যে তখন ওর দরকার কেন ফ্যামিলি সাপোর্ট করে না, তখন কিন্তু প্রত্যেকে নিজের জায়গা থেকে সরবে না। তার সেই হিসাবে কিন্তু তার একটা রাগ একটা রয়েছে, সেটা বোঝা গেছে। তো ডেফিনেটলি সেখানে একটা প্রেশার দিয়ে, তাকে সাপোর্ট না দিয়ে, পাওয়ার দেখিয়ে হচ্ছে তাকে সরানো হয়েছে তার রিলিজ ডেটকে। তো যেটা হচ্ছে সবচেয়ে পেনফুল জিনিস, এই জন্য জিদ্দার হচ্ছে একটা জিনিস খারাপ লেগেছে, এই জন্য একটা কারণে আসেনি। তারপর দ্বিতীয়ত হচ্ছে জিদ্দা বরাবরই লাইমলাইট আসা পছন্দ করে না, এবং জিদ্দা হচ্ছে শো অফ করতে পছন্দ করে না, যে সবার সামনে শো অফ বা পলিটিক্স ব্যাপারটাও জমে না। তো এই জন্য হচ্ছে জিদ্দাকে ভালো লাগে, এবং জিদ্দাকে বলা যায় লাস্ট
হিরো যার মেরুদণ্ড বাঁকেনি, এবং সেই জিনিসটা হচ্ছে দেখা দিয়েছে, এবং জিদ্দাকে এই জন্যই আমার রেসপেক্ট করি। আসা উচিত ছিল, সেটা ডেফিনেটলি আমার পার্সোনালি মনে এটা খুব খারাপ লেগেছে জিদ্দার না আসাতে। কিন্তু কেন আসেনি সেটা রিজনটা হচ্ছে দুটো রিজন, কারণ ফ্যামিলি যদি খারাপ সময় না থাকে তাহলে ফ্যামিলি কিন্তু সত্যি তার খারাপ সময় থাকেনি, তার পাশে দাঁড়ায়নি, এবং সে একটা এত বড় একটা বাজেটের সিনেমা চাইছিল দুর্গাপুজো বা হলিডেতে রিলিজ করার জন্য, বাট কেউ ওকে সাপোর্ট করেনি, তার জন্য তার খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু নেই, তাকে আমি সাপোর্টও করি এই জিনিসটাতে। বাট এখানে আসলে ভালো হতো, খারাপ হতো না। তো এই গেল। এরপরে হচ্ছে আমাদের জিতু কমল তো মানে আরেকটা দিকে আমি জানি না, মানে জিতু কমলের নিয়ে অলরেডি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল দিতিপ্রিয়া নিয়ে। তো সেখানে সবসময় লাইমলাইটে থাকতে পছন্দ করে জিতু কমল, এবং খুব বাজে রকমভাবে দেখছি ও নিজের রাহুলের রাহুলদার মালার পাশে নিজের ছবিতে মালা দিয়েছে, এবং সে বলছে যতদিন না মরবো ততদিন কিছু হবে না। তো এই ভুলভাল কথাগুলো বলে বেড়াচ্ছে এবং ভুলভাল কাজগুলো করে বেড়াচ্ছে। আমি জানি না কোন কনসেপ্টে এরা চলে বা কেন চলে। আমার পার্সোনালি আমার একদমই এই জিনিসটা পছন্দ নেই, এবং কেন এত শোক হচ্ছে। আমি একটা কথা বলতে পারি যে তুমি রাহুলদার ডেফিনেটলি একটা টপ লেভেলের একটা মানে ডেফিনেটলি হিরো, এবং জাস্ট প্রথম মুভিটা হচ্ছে সুপারহিট, এরও অপরাজিতা মুভিটা যথেষ্ট সুপারহিট হয়েছে। কিন্তু তখনকার দিনে যে জিনিসটা রয়েছে, যে মাসি মুভিটা ছিল, সেই জিনিসটা কিন্তু এখনকার দিনে সেটা দেখতে পাওয়া যায়নি। এবং তাও বলবো কিন্তু রাহুল অনেক বেশি পপুলার দেন হচ্ছে আমাদের জিতু কমলাতে। কিন্তু জিতু কমল যেটা দেখাচ্ছে আমার মনে হয় যে এই স্ট্রাইকে না এসে জিতু কমল নিজের মতো করে বলে বেড়াচ্ছে, নিজে হয়তো লাইমলাইটে আসতে হচ্ছে। এই জায়গাতে আমার জিতু কমলের উপর রাগ হয়েছে, একটু খারাপও লাগছে, হাটও হচ্ছে আমি জিতু কমলের উপর। জিতু কমলের এখানে সাপোর্ট করে দেওয়া আসা উচিত ছিল, এবং আমার মনে হয় যেটা করলে বেটার হতো। তো এই হচ্ছে ব্যাপার তো জিতু কমলে। এরপর নেক্সট যেটা আসছে যে রাজ চক্রবর্তী, যে হচ্ছে যার প্রথম মানে যার সিনেমা যার জন্য সবাইকে রাজ চক্রবর্তীকে সবাই চিনেছে, যেমন রাহুলকেও চিনেছে এবং রাজ চক্রবর্তীকেও চিনেছে এর জন্য। এবার রাজ চক্রবর্তীকে দেখতে পেলাম না, সোহমকেও দেখতে পেলাম না এই ব্যাপারে, শুধু জিদ্দা দেবদার বলবো না এদের, কারণ এরা প্রত্যেকেই মানে পলিটিক্সকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে একটা মানুষের মৃত্যুর থেকে। তো আমার অবাক লাগছে, মানে কষ্টও লাগছে যে এই মানুষগুলো আসলে একবার আরও হয়তো জোরটা পাওয়া যেত। কিন্তু বিশ্বাস করো এই সময়টা যদি না আসো তাহলে নেক্সট টাইম তখন বলো না যে বাংলা সিনেমার পাশে কেউ দাঁড়ায়নি। তো আমার এই জন্য এদেরকে রিকোয়েস্ট করছি, এদের ইমিডিয়েট হচ্ছে একটা অন্তত যখন স্ট্রাইক করছে সেখানে সাপোর্ট করে, এবং একটা যখন কেউ ডাকে একটা একই মঞ্চে আসা উচিত আমার পার্সোনাল মনে হয়। তো এইটুকুই বলার আছে। তো এইগুলো হচ্ছে আপডেট। তো বেসিক্যালি আপডেটটা মেন রাহুল অরুণদেব ব্যানার্জির উপর জন্যই, ঠিক আছে। তো আমার খুব সত্যি কথা বলতে পেনফুল ব্যাপারটা আছে, এবং খুব খারাপ লাগছে মুভমেন্টগুলোতে। তো আরও একবার রেস্ট ইন পিস, ভালো দেখো। অ্যাটলিস্ট তুমি বেঁচে থেকে যেটা করতে পারো, তুমি মারা যে সেটা করছো, অ্যাটলিস্ট সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হচ্ছে, বাট তোমার ফ্যামিলির জন্য খারাপ হচ্ছে। চাই না বাড়ো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এটা মুভি রিভিউ চ্যানেলে বললাম না হচ্ছে খবর বললাম। যাক, এগুলো সব বাংলা ইন্ডাস্ট্রিজ তো, তাই খবর বললাম, ঠিক আছে। কেউ যদি বোর হও, আমাকে কিন্তু খিস্তি মেরো না, গালিগালাজ করো না, আমাকে ক্ষমা করে দিও। আমি কাউকে এরকম ইন্টেনশনই বলতে চাইনি। তো যাই হোক, আমার যে পয়েন্টগুলো বলেছি তুলে ধরার ছিল সেগুলো তুলে ধরেছি। যদি তোমাদের মনে হয় এগুলো ঠিক আছে তাহলে অবশ্যই শেয়ার করো, এবং লাইক কমেন্ট করতে বলো না, এবং বেশি করে শেয়ার করো, এইটুকুই বলবো। কারণ এই সময় এগুলো দরকার আছে, ঠিক আছে, এক একটা কমিউনিটিকে বড় করার জন্য। কারণ আমরাও কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু টলিউড হোক বা মুভি ইন্ডাস্ট্রিকে প্রত্যেকটা মুহূর্তে বড় করার জন্য চেষ্টা করছি, সব কিছু দিয়ে চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমাদের সাপোর্ট, তোমাদের শেয়ার দরকার আছে, তার জন্যই বলা যে এটা শেয়ার করো। অ্যাটলিস্ট এটা প্রত্যেকটা, আমি যে সুপারস্টারগুলোর নাম বলেছি যারা হয়তো আসা উচিত ছিল বাট আসেনি, তো তাদের কাছে যদি খবরটা যায় বা তাদের কাছে ভিডিওটা পৌঁছে, তারা অন্তত ভাববে যে অ্যাটলিস্ট দেখতে যাওয়া উচিত। অ্যাটলিস্ট আমার এই জন্যই বলবো সাপোর্টটা করো, যে শেয়ার করো যতটা পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো শেয়ার করবেই ডেফিনেটলি, বাট এটা একটু খারাপ লেগে থাকলেও শেয়ার করো, কারণ অ্যাটলিস্ট মেন পয়েন্টটা অ্যাটলিস্ট তাদের কাছে পৌঁছাবে, বা তাদের যদি পৌঁছে যায় তাহলে ভালো হয়। আর আমি অ্যাজ এ টলিউড লাভার হিসেবে, মুভি লাভার হিসেবে বলতে পারি যে আমি এই মানুষগুলোর নাম কিন্তু আমি আবারও বলছি, এখানে কে কী পার্টি করছে, কে কী করছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমি এটুকু এক্সপেক্ট করবো যে তারা আসতে পারতো স্ট্রাইকে। ইভেন শ্রাবন্তীকেও আমি এক্সপেক্ট করছিলাম, কারণ কিছুদিন আগে তার সাথে একটা ওয়েব সিরিজ বের ঠাকুমা জুলি, সেখানে কিন্তু রাহুলের একটা বড় অবদান ছিল। তো সেখানে এই স্ট্রাইকে কিন্তু শ্রাবন্তীরও আসা উচিত ছিল। যতই আমি বললাম পলিটিক্স হোক যাই হোক, একটা বার এলে ক্ষতি হতো না, বিশাল কিছু টাইম ওয়েস্ট হতো না। তো এইটুকুই সাপোর্টটা দরকার ছিল। আর যদি আমার কোনো জায়গায় কারো কোনো ফ্যানকে যদি হার্ট করে থাকি তার জন্য সরি। আমি কাউকে কিন্তু এরকম দেবদা, জিদ্দা, রাজদা বা সোহমদা বা হচ্ছে শ্রাবন্তী এদেরকে ছোটো করছি না, বাট সাপোর্টের জন্য বলা হচ্ছে, কারণ এটা বাংলা ইন্ডাস্ট্রিরই একটা প্রবলেম। তো আমার মনে হয় সেটার জন্য আমি বলেছি, তো এটাকে আমি কাউকে ছোটো করতে চাইছি না। আর যদি তাও যদি হার্ট করে থাকে, কারণ ইন্টেনশনালি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটুকুই বলে এটা শেয়ার করো। আর ভেবো না এটা খবরের চ্যানেল, এটা আমি টলিউড ইন্ডাস্ট্রি নিয়েই কথাটা বললাম, যেটা লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।